টেকওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে প্রায় এমন কিছু খবর চোখে পড়ে যা দেখে মনে হয় আরে প্রযুক্তি কত দ্রুত পাল্টাচ্ছে। আজ আমরা সেরকমই কিছু রিপোর্ট নিয়ে বসেছি। তারিখটা হলো ২ নভেম্বর ২০২৫। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি সোশ্যাল মিডিয়ার খবরে। টুইটার মানে এখনকার এক্স তার একটা বিকল্প হিসেবে ব্লু স্কাই বেশ উঠে আসছে। শুনলাম তাদের ব্যবহারকারীর সংখ্যা নাকি ৪ কোটি ছাড়িয়ে গেছে। এটা তো বিশাল ব্যাপার। শুধু তাই না, ওরা নাকি একটা ডিসলাইক বাটনও আনতে চলেছে। একটা নতুন প্ল্যাটফর্মের জন্য ৪ কোটি। এটা কিভাবে দেখছেন? আর এই ডিসলাইক বাটন? হ্যাঁ, ৪ কোটি ব্যবহারকারী। এটা কিন্তু অবশ্যই একটা বড় মাইলফলক। বিশেষ করে যখন বাজারে টুইটার বা এক্স, থ্রেডস, মাস্টারডনের মতো প্ল্যাটফর্ম অলরেডি আছে। তার মানে ব্যবহারকারীরা হয়তো নতুন কিছু খুঁজছে, বা হতে পারে বর্তমান প্ল্যাটফর্মগুলো নিয়ে তাদের মধ্যে কোনো অসন্তুষ্টি আছে। ব্লু স্কাইয়ের এই বৃদ্ধিটা সেটাই দেখাচ্ছে। ঠিক, নতুন কিছুর প্রতি আগ্রহ তো থাকেই, কিন্তু ডিসলাইক বাটনটা ওটা কি ভালো হবে? দেখুন, ডিসলাইক বাটন এটা আসলে বলতে গেলে একটা দুই দিকেই কাটে এমন তলোয়ারের মতো। হ্যাঁ, একদিকে মনে হতে পারে হ্যাঁ, ব্যবহারকারীরা কন্টেন্টের মান নিয়ন্ত্রণে একটা ভূমিকা রাখতে পারবে, মানে খারাপ বা অপ্রাসঙ্গিক কিছু দেখলে ডিসলাইক দিল। হ্যাঁ, তাতে হয়তো ভালো কন্টেন্টগুলোই বেশি দেখা যাবে। তত্ত্বগতভাবে তাই। অ্যালগোরিদম হয়তো ভালো কন্টেন্টকে প্রমোট করতে ডিসলাইক ডেটা ব্যবহার করতে পারে, কিন্তু অন্যদিকে ইউটিউব বা রেডিটের অভিজ্ঞতা যদি দেখেন, এই ডিসলাইক বাটনকে কিন্তু খুব সহজে বাজেভাবে ব্যবহার করা যায়, মানে যাকে বলে রিভিউ বম্বিং। ও আচ্ছা, মানে ইচ্ছে করে কারোর পোস্টে অনেকে মিলে ডিসলাইক দেওয়া। এক্স্যাক্টলি। বিশেষ করে কোনো বিতর্কিত বা রাজনৈতিক পোস্টে এটা হওয়ার ভয় থাকে। তো ব্লু স্কাই যদি এই ফিচার আনে, তাহলে এটা সামলানোর জন্যও তাদের খুব শক্ত ব্যবস্থা রাখতে হবে। আবার এটাও হতে পারে ব্যবহারকারীরাই হয়তো চাইছিল এই ফিচারটা, নিজেদেরকে একটু আলাদা দেখানোর একটা চেষ্টাও হতে পারে। দেখা যাক কি হয়। তার মানে শুধু নতুন ফিচার আনলেই হবে না, সেটার অপব্যবহার আটকানোর কথাও মাথায় রাখতে হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ মনে হয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে একটু অন্যদিকে যাই, হার্ডওয়্যার আর গাড়ির দুনিয়ায়। টেক কোম্পানি অনার, যারা ফোন আর অন্যান্য ডিভাইস বানায়, তারা নাকি ইলেকট্রিক গাড়ির কোম্পানি বিওয়াইডির সাথে হাত মিলিয়েছে। শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে। ওরা একসাথে এআই চালিত স্মার্ট গাড়ি বানাবে। অনার আর বিওয়াইডি, এই কম্বিনেশনটা কেমন হতে পারে? এটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট। এটা শুধু দুটো কোম্পানির একসাথে আসা নয়, বরং দুটো আলাদা ইন্ডাস্ট্রি কিভাবে এক হয়ে যাচ্ছে সেটার একটা বড় ইঙ্গিত। অনার তো শুধু ফোন বানায় না, তাই না? ওদের স্মার্ট ওয়াচ আছে, ইয়ারবাড, ল্যাপটপ, মানে একটা পুরো ইকোসিস্টেম তৈরি করেছে ওরা। হ্যাঁ, যেখানে সব ডিভাইস কানেক্টেড থাকে। ঠিক। এখন ওরা চাইছে এই পুরো অভিজ্ঞতাটাকে গাড়ির ভেতরে নিয়ে আসতে, আর সেজন্যই বিওয়াইডির সাথেই পার্টনারশিপ। তার মানে কি গাড়ির ড্যাশবোর্ডটা অনারের ট্যাবলেটের মতো হবে, বা গাড়িতে অনারের অ্যাপস চলবে? তার থেকেও বেশি কিছু হওয়ার সম্ভাবনা আছে। ভাবুন তো, আপনার গাড়ির অপারেটিং সিস্টেম আর আপনার ফোনের সিস্টেম যদি একই নেটওয়ার্কে থাকে। গাড়িতে বসলেন আর আপনার ফোনের সব সেটিংস, পছন্দের অ্যাপ, গান সব গাড়িতে চলে এলো। গাড়ির ভয়েস অ্যাসিস্ট্যান্ট হয়তো আপনার মিটিং রিমাইন্ডার দেবে, রাস্তার ট্রাফিক দেখে নিজেই অন্য রাস্তা ধরবে। এমনকি ধরুন গাড়ি ব্যাকিয়েতে বা অন্য কোনো পার্টসে সমস্যা হতে পারে, সেটাও হয়তো আগেভাগে জানিয়ে দেবে। অনারের এআই আর বিওয়াইডির ইলেকট্রিক গাড়ির প্রযুক্তির মেলবন্ধনে এরকম একটা খুব সহজ ইন্টিগ্রেটেড অভিজ্ঞতা তৈরি হতে পারে। গাড়িটা তখন শুধু গাড়ি থাকবে না, একটা চলন্ত স্মার্ট ডিভাইস হয়ে উঠবে। শুনতে তো খুবই ভালো লাগছে, তবে একটা প্রশ্ন মনে আসছে। আমাদের জীবনের এত কিছু যখন একটা কোম্পানির সিস্টেমের সাথে জুড়ে যাবে, তখন ডেটা প্রাইভেসি মানে আমাদের তথ্যের সুরক্ষা, সেটার কি হবে? গাড়ি তো জানবে আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি। একদম ঠিক পয়েন্ট। আর এটাই কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। একদিকে ব্যবহারকারীরা চাইবে সুবিধা, অন্যদিকে তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও চিন্তা করবে। এটাই স্বাভাবিক। তাই অনার আর বিওয়াইডিকে শুধু নতুন প্রযুক্তি আনলেই হবে না, ডেটা কিভাবে সুরক্ষিত রাখা হবে সে ব্যাপারেও খুব স্বচ্ছ থাকতে হবে। ব্যবহারকারীদের ভরসা অর্জন করতে হবে, নাহলে কিন্তু মুশকিল। প্রযুক্তির সুবিধা আর দায়িত্ব, এই দুটো বিষয় বারবার আসছে। আচ্ছা, গাড়ি থেকে এবার একটু কম্পিউটারের জগতে ফিরি। যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের জন্য খবর আছে। মাইক্রোসফট নাকি একটা একদম নতুন ধরনের স্টার্ট মেনু এনেছে।
বলছে এটা ব্যবহার করা আরও সহজ হবে। স্টার্ট মেনুর মতো একটা পরিচিত জিনিস, এটা বদলালে ব্যবহারকারীরা সাধারণত কিভাবে নেয়? হা, মাইক্রোসফটের স্টার্ট মেনু নিয়ে এক্সপেরিমেন্ট তো চলছেই। মনে আছে উইন্ডোজ 8-এর কথা? পুরো স্টার্ট মেনুটাই তো বাদ দিয়ে দিয়েছিল প্রায়। কি পরিমাণ সমালোচনা হয়েছিল তখন। তারপর উইন্ডোজ 10-এ আবার ফিরিয়ে আনলো। উইন্ডোজ 11-এও শুরুতে যা ছিল মনে হচ্ছে ব্যবহারকারীদের ফিডব্যাক শুনে আবার বদলাচ্ছে। এটা দেখায় যে ইন্টারফেসের এই ছোট্ট অংশটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক, ওটাই তো কম্পিউটারের মূল দরজা বলা যায়। একদম। তো এর ডিজাইনের সামান্য পরিবর্তনও কিন্তু আমাদের প্রতিদিনের ব্যবহারে বেশ প্রভাব ফেলে। কাজের গতি হয়তো বেড়ে যায় বা কমেও যেতে পারে। কিন্তু ঠিক কী ধরনের পরিবর্তন আনা হয়েছে? সোর্সে কি কিছু বলেছে? মানে শুধু দেখতে আলাদা, নাকি কাজও অন্যভাবে করে? সোর্সে খুব বিস্তারিত বলা নেই, শুধু উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ নতুন আর ব্যবহার সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। হতে পারে অ্যাপ খুঁজে পাওয়া সহজ করেছে, বা সার্চ বারটা আরও ভালো হয়েছে, কিংবা সেটিংস বা ফাইলগুলো আরও সহজে অ্যাক্সেস করা যাচ্ছে। আজকাল তো আবার এআই এর যুগ, হয়তো কো-পাইলটের মতো ফিচারগুলোকে আরও ভালোভাবে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছে। ও, হতে পারে। সাধারণত এই পরিবর্তনগুলো তো উইন্ডোজ আপডেটের মাধ্যমে সবার কাছে পৌঁছায়। হয়তো কিছু ব্যবহারকারী এখনই পেয়েছেন, বাকিরা ধীরে ধীরে পাবেন। মূল কথা হলো মাইক্রোসফট চেষ্টা করছে ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করার, যদিও সেই চেষ্টা সবসময় সবার মনমতো হয় না। নতুন কিছুতে অভ্যস্ত হতে একটু সময় তো লাগেই। তা তো লাগেই। ব্যবহারের অভিজ্ঞতা ভালো করার চেষ্টার কথা যখন এলো, তখন আর একটা চ্যালেঞ্জের কথাও বলা দরকার। ডিজিটাল দুনিয়ার একটা বড় সমস্যা, সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বা BIGF-এর সম্মেলন হয়ে গেল। সেখানে একটা বড় চিন্তা উঠে এসেছে, ভুয়া তথ্য বা ফেক নিউজ। বলা হচ্ছে এই ভুয়া তথ্যের কারণে নাকি ডিজিটাল ব্যবস্থায় মানুষের আস্থা কমে যাচ্ছে, আর এর জন্য সচেতনতা বাড়ানোর উপর খুব জোর দেয়া হয়েছে। ব্যাপারটা কতটা সিরিয়াস? এটা খুবই সিরিয়াস একটা বিষয়। আর শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বেই এটা এখন একটা বিরাট চ্যালেঞ্জ। ডিজিটাল প্ল্যাটফর্মে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, ভুয়া খবর বা বিকৃত তথ্য এত দ্রুত ছড়ায় যে কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝাই কঠিন হয়ে যায় অনেক সময়। ঠিক, আর এর প্রভাব তো অনেক খারাপ হতে পারে। অবশ্যই, সমাজে বিভেদ তৈরি হয়, গুজব থেকে আতঙ্ক ছড়ায়, এমনকি নির্বাচন বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও মানুষ ভুল তথ্য পেতে পারে। আর যখন মানুষ অনলাইনে পাওয়া তথ্যের ওপরই ভরসা করতে পারে না, তখন সরকারের ডিজিটাল সেবা হোক বা পুরো ডিজিটাল সিস্টেম, সেগুলোর ওপর আস্থা রাখাটা কঠিন হয়ে যায়। কিন্তু এই যে BIGF-এর মতো ফোরাম, যেখানে সরকার, টেক কোম্পানি, সুশীল সমাজ সবাই থাকে, তারা কি কোনো সমাধানের কথা বলছে? শুধু সচেতনতা বাড়াতে হবে বললেই কি হবে? সচেতনতা তো অবশ্যই দরকার, কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়। আপনি ঠিকই ধরেছেন। BIGF-এর মতো প্ল্যাটফর্মগুলোর গুরুত্বই এখানেই যে এখানে সব পক্ষ একসাথে বসে সমস্যাটা নিয়ে আলোচনা করতে পারে, বিভিন্ন দিক থেকে সমাধানের পথ খুঁজতে পারে। সচেতনতার পাশাপাশি দরকার ডিজিটাল লিটারেসি, মানে ডিজিটাল সাক্ষরতা। ডিজিটাল লিটারেসি মানে কি ধরনের সাক্ষরতা? মানে হলো মানুষকে শেখানো যে কিভাবে তথ্যের উৎস যাচাই করতে হয়, কিভাবে বুঝতে হয় একটা খবর একপেশে কিনা, কিভাবে অনলাইন মিডিয়াকে একটু ক্রিটিক্যালি দেখতে হয়। এর সাথে প্রযুক্তিগত সমাধানও লাগবে, যেমন ফ্যাক্ট চেকিং টুলস বা এমন অ্যালগোরিদম যা ভুয়া খবর ছড়ানো কমাতে সাহায্য করে। কিন্তু অ্যালগোরিদম কি সবসময় ধরতে পারে? না, পারে না। আর ফ্যাক্ট চেকিং করতেও সময় লাগে। আসল দায়িত্বটা কিন্তু প্ল্যাটফর্মগুলোরও নিতে হবে, মানে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার। তাদের কন্টেন্ট মডারেশন পলিসি আরও স্বচ্ছ হতে হবে, আরও কার্যকর হতে হবে। এটা আসলে একটা বহুমাত্রিক সমস্যা। সমাধানটাও তাই নানা দিক থেকে আসতে হবে। বোঝা গেল। ব্যবহারকারী, প্ল্যাটফর্ম, সরকার সবারই ভূমিকা আছে। আর ডিজিটাল লিটারেসিটা খুব জরুরি। বেশ জটিল পরিস্থিতি। আচ্ছা, এই সিরিয়াস আলোচনা থেকে একটু হালকা মেজাজের খবরে যাই। ইউটিউব নিয়ে একটা মজার খবর আছে। ওরা নাকি এমন প্রযুক্তি এনেছে যাতে খুব পুরনো, মানে কম রেজলিউশনের ভিডিও, ধরুন 240p বা 360p, সেগুলো নাকি এখন প্রায় HD কোয়ালিটিতে দেখা যাবে, বেশ পরিষ্কার দেখাবে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? হ্যাঁ, এটা সম্ভব হচ্ছে মূলত AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্যাণে। টেকনোলজিটার নাম হলো AI আপস্কেলিং। সহজ করে বললে, ধরুন একটা লো রেজলিউশন ভিডিওতে তো পিক্সেল কম থাকে,
ছবিটা ঝাপসা দেখায়। এআই অ্যালগোরিদমগুলো কি করে, ওই কম পিক্সেলের ভিডিওটা দেখে আর প্রচুর হাই কোয়ালিটি ভিডিও ডেটা থেকে যা শিখেছে তা দিয়ে অনুমান করে। অনুমান করে? কিসের অনুমান? অনুমান করে যে যদি এই ভিডিওটা হাই রেজলিউশনে তোলা হতো তাহলে ওই ঝাপসা জায়গাগুলোতে আসলে কি থাকার কথা ছিল, মানে অতিরিক্ত পিক্সেলগুলো কোথায় কেমন দেখতে হতো। তারপর সেই অনুযায়ী এআই নিজেই নতুন পিক্সেল যোগ করে ভিডিওটার রেজলিউশন আর ডিটেলস বাড়িয়ে দেয়। বাহ, তার মানে এআই নিজেই ছবিটা ঠিক করে নিচ্ছে। এটা কি সবসময় নিখুঁতভাবে কাজ করে? বেশিরভাগ ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। বিশেষ করে সাধারণ দৃশ্য বা পরিচিত জিনিসের ক্ষেত্রে এআইয়ের অনুমানটা ভালোই হয়, কারণ তাকে তো প্রচুর ডেটা দিয়ে শেখানো হয়েছে। তবে হ্যাঁ, সবসময় 100% নিখুঁত হয় না, কারণ এটা তো শেষ পর্যন্ত একটা অনুমান, তাই না? মাঝে মাঝে একটু নিস্তে তো লাগতে পারে। কিন্তু সাধারণ ব্যবহারের জন্য, মানে ধরুন পুরনো দিনের কোনো গান বা নাটক বা হয়তো নিজের পুরনো কোনো ফ্যামিলি ভিডিও, সেগুলো দেখার অভিজ্ঞতা এটা অনেক ভালো করে দেবে। তা ঠিক, ইউটিউবে তো পুরনো কন্টেন্টের বিশাল ভাণ্ডার। ঠিক তাই। ওই বিশাল আর্কাইভকে আবার নতুন করে জীবন্ত করে তোলার জন্য এটা দারুণ একটা প্রযুক্তি। ভাবুন, কত ঐতিহাসিক ফুটেজ, পুরনো সিনেমা যেগুলো শুধু লো কোয়ালিটিতে পাওয়া যেত, সেগুলো এখন আরও ভালোভাবে দেখা যাবে। এটা এআই এর একটা খুব পজিটিভ ব্যবহার। সত্যি দারুণ ব্যাপার। পুরনো ঝিরঝিরে ভিডিও দেখতে আর কার ভালো লাগে? এআই যে কত দিকে আমাদের সাহায্য করতে পারে। আর যখন এআই এর কথাই উঠল, তখন আজকের শেষ খবরটাও কিন্তু এআই নিয়েই। সোর্সে দেখলাম, ছবিকে নিখুঁত আর আকর্ষণীয় করার জন্য নাকি বাজারে এখন এমন 5টা এআই টুল আছে যা ব্যবহার করার জন্য কোনো প্রফেশনাল হওয়ারই দরকার নেই, যে কেউ পারে। এটা কি তাহলে যারা ফটোগ্রাফার বা গ্রাফিক ডিজাইনার, তাদের কাজের জন্য একটা হুমকি? এটা একটা খুব ভালো প্রশ্ন তুলেছেন, আর এই নিয়ে কিন্তু বেশ বিতর্কও চলছে। সোর্সে নির্দিষ্ট টুলের নাম বলেনি, কিন্তু আমরা জানি এখন অনেক টুলই আছে। যেমন ধরুন অ্যাডোবির কিছু ফিচার, ক্যানভার কিছু টুল বা আরও অনেক, যেগুলো দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়া, রেজলিউশন বাড়ানো, ছবিতে কোনো অবাঞ্ছিত জিনিস থাকলে মুছে ফেলা, রং ঠিক করা, এমনকি ছবিতে নতুন কিছু যোগ করা, এসব কাজ খুব সহজেই করা যায়। যা আগে ফটোশপে অনেক সময় ধরে করতে হতো। হ্যাঁ, আর ভালো দক্ষতাও লাগতো। এখন এআই এর কারণে এই টুলগুলো অনেক সহজ হয়ে গেছে। একদিকে এটা কিন্তু ভালো, সৃজনশীলতাকে আরও সহজ করে দিচ্ছে। ধরুন একজন ছোট ব্যবসায়ী বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, বা সাধারণ মানুষ যাদের হয়তো বাজেট কম বা দক্ষতা নেই, তারাও এখন সুন্দর ছবি তৈরি করতে পারছে। কিন্তু যারা এই কাজটা পেশা হিসাবে করেন, মানে প্রফেশনাল ফটোগ্রাফার বা ডিজাইনার, তাদের কি হবে? তাদের চাহিদা কি কমে যাবে? হয়তো কিছু কিছু ক্ষেত্রে, মানে খুব সাধারণ বা রুটিন কাজের চাহিদা কিছুটা কমতে পারে, যেমন শুধু ব্যাকগ্রাউন্ড সরানো বা সাধারণ টাচ আপ। কিন্তু অন্যদিকে এটা পেশাদারদের হয়তো আরও জটিল, আরও ক্রিয়েটিভ কাজের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে। ক্লায়েন্ট হয়তো সাধারণ এডিটিংয়ের জন্য এখন কম টাকা দেবে, কিন্তু একটা ইউনিক আইডিয়া বা খুব উঁচু মানের কম্পোজিটিং, সেগুলোর জন্য পেশাদারদের কদর হয়তো আরও বাড়বে। আর এই এআই টুলগুলো তো পেশাদারদের জন্য দারুণ হেল্পার হতে পারে, তাদের কাজের গতি বাড়িয়ে দিতে পারে। তার মানে এটা হুমকি না হয়ে সুযোগও হতে পারে। নির্ভর করছে কে কিভাবে এটাকে ব্যবহার করছে বা এর সাথে মানিয়ে নিচ্ছে। তবে এটা ঠিক, এআই এর কারণে সৃজনশীল পেশাগুলোর কাজের ধরন, প্রয়োজনীয় দক্ষতা, এগুলো কিন্তু বদলে যাচ্ছে। এটা একটা বড় পরিবর্তন। বোঝা গেল, প্রযুক্তি একদিকে যেমন কিছু কাজকে সহজ করছে বা হয়তো অপ্রয়োজনীয় করে দিচ্ছে, তেমনি আবার নতুন ধরনের দক্ষতা বা কাজের সুযোগও তৈরি করছে। বেশ একটা পরিবর্তনের স্রোতে আছি আমরা। তাহলে আজকের আলোচনা থেকে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমরা। একদিকে ব্লু স্কাইয়ের মতো নতুন সোশ্যাল প্ল্যাটফর্ম উঠে আসছে, তার সাথে আসছে নতুন ফিচার আর নতুন চ্যালেঞ্জ। অন্যদিকে অনার বিওয়াইডির মতো পার্টনারশিপে গাড়ি আর স্মার্ট ডিভাইস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। উইন্ডোজের মতো চিরচেনা জিনিসেরও পরিবর্তন হচ্ছে। আবার ডিজিটাল দুনিয়ায় ভুয়া তথ্যের মতো বড় সংকট সামলানোর চেষ্টাও চলছে। পুরনো দিনের ভিডিওকে এআই দিয়ে নতুন করে দেখার সুযোগ তৈরি হচ্ছে। আবার ছবি সম্পাদনাও এআই এর কল্যাণে সবার হাতের মুঠোয় চলে আসছে। সব মিলিয়ে এটাই মনে হচ্ছে যে প্রযুক্তি, বিশেষ করে এআই, আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রে ঢুকে পড়ছে। অভিজ্ঞতাকে ভালো করছে, কিন্তু নতুন কিছু চ্যালেঞ্জও সামনে আনছে। একদম ঠিক। আজকের সব খবরকে যদি একসাথে মিলিয়ে দেখি, তাহলে দুটো মূল স্রোত খুব পরিষ্কার।
প্রথমত, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও ভালো, আরও সহজ, আরও ইন্টিগ্রেটেড করার একটা অবিরাম চেষ্টা চলছে সবদিকে। সোশ্যাল মিডিয়া, গাড়ি, অপারেটিং সিস্টেম, বিনোদন সবখানেই। আর দ্বিতীয়ত, এই উন্নতির পেছনে মূল চালিকা শক্তি হিসেবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। আর তার সাথেই অনিবার্যভাবে চলে আসছে নৈতিকতা, ডেটা সুরক্ষা, বিশ্বাসযোগ্যতা, দায়িত্বশীলতার মতো প্রশ্নগুলো। প্রযুক্তি একদিকে সম্ভাবনা খুলে দিচ্ছে, অন্যদিকে আমাদের নতুন করে ভাবতেও বাধ্য করছে। সহজ করছে, পুরনো ভিডিওকে সুন্দর করছে, ছবি সম্পাদনা সবার জন্য সহজ করে দিচ্ছে। দারুণ সব ব্যাপার। আবার অন্যদিকে এই ডিজিটাল মাধ্যমেই আমরা ভুয়া তথ্যের সমস্যা দেখছি, যা সমাজে অবিশ্বাস আর বিভেদ তৈরি করছে। অনেক সময় এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও ব্যবহার করেও ভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রশ্নটা হলো, যারা এই শক্তিশালী এআই প্রযুক্তি তৈরি করছে, সেই কোম্পানি বা ডেভেলপারদের ঠিক কী দায়িত্ব নেওয়া উচিত? তারা কিভাবে নিশ্চিত করতে পারে যে তাদের তৈরি টুলগুলো যেন শুধু ভালো কাজেই লাগে? কিভাবে তারা আটকাতে পারে এগুলোর অপব্যবহার, যেমন ভুয়া তথ্য ছড়ানো বা ডিপফেক তৈরি? মানে উদ্ভাবন আর নৈতিক দায়িত্ব, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করার উপায়টা কি? এই ভাবনাটা না হয় শ্রোতারাই ভাবুক।